ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই। এটাও একটা বৈষম্য। সম্মানিত, আমি আজকে শুনতে পাচ্ছি পার্লামেন্টে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তখন আমি এখানে বসে বসে চিন্তা করছি আমি আসলে কোন বাংলাদেশে বসবাস করছি। আলোচনায় অংশগ্রহণ করবেন মিসেস সাজেদা সামাদ, আসন নম্বর 342। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে উনি আমাকে এই মহান সংসদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই সঙ্গে আমার দল জামাতে ইসলামীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করার জন্য। আমি মহান স্বাধীনতার যারা জীবন দিয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে দিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকে আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ এবং এই সংসদে আমাদের পদচারণা, তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আজকের বাজেটের উপর কথা বলতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মোট 9,38,000 কোটি টাকা বাজেটের যে প্রক্ষালন করা হয়েছে, এটা জিডিপির 13.7%। বিগত যে কোনো সময়ের সময় এটা তুলনায় টাকার দিক থেকে, টাকার পরিমাণের দিক থেকে অনেক বেশি। কিন্তু এখানে যে গণতান্ত্রিক রাষ্ট্রের বাজেটের যে সিস্টেম, সেটা আমি কিছু অনিয়ম লক্ষ্য করছি বা যেটা আমার চোখে ধরা পড়েছে, আমি সেটা একটু আলোচনা করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো বাজেট জনগণের সাথে যোগাযোগ করে দিবে এবং এই বাজেট জনগণের যোগাযোগের মাধ্যমে জনগণকে জানিয়ে দিবে যে অতীতে কি ছিল, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে তাদের জন্য আমরা এই বাজেটের মাধ্যমে কি করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেটের 10টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই অগ্রাধিকার মধ্যে স্পষ্ট করা হয়নি যে কতটা কর্মসংস্থান সৃষ্টি হবে, কত বিনিয়োগ আসবে, কত সময়ের মধ্যে মূল্যস্ফীতি আসবে, কত নতুন করদাতা যুক্ত হবে এবং কোন সূচকের মাধ্যমে সাফল্য পরিমাণ করা যাবে তা অস্পষ্ট। মাননীয় স্পিকার, বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বোঝানো বা স্পষ্ট করা যে তাদের করের টাকা কে খরচ করছে, কেন খরচ করছে, কারা খরচ করছে, কিভাবে করছে এবং এর বিনিময়ে তারা কি পাবেন, জনগণ কি পাবেন, এটা স্পষ্ট করা দরকার। যেখানে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি যে বাজেটে ঋণ খিলাপির উচ্চ হার, যেটা এখনো আমরা এই বাজেটে পরিলক্ষিত হয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একই। 2 নম্বর, ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি। মাননীয় স্পিকার, যেটা এখন না বললেই নয় যে আসলে বাংলাদেশে এই ব্যাংকিং খাত অস্থিরতা শুরু হয়েছে, কেন জানি সেটা আর শেষই হতে চাচ্ছে না, বরং আরো নতুন করে উত্তর আরো বৃদ্ধি পাচ্ছে, যেখানে জনগণ বা গ্রাহকরা তাদের টাকা নিয়ে শঙ্কিত আছে। এরকম চলতে থাকলে কোনো এক সময় হয়তো বা জনগণ তাদের টাকা ব্যাংকে রাখতে আর উৎসাহিত হবে না বা রাখতে চাইবে না। দুর্নীতি নিয়ন্ত্রণের দুর্বলতা। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় থেকে শুরু করে যাবৎ পর্যন্ত যে দুর্নীতি শুরু হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো নিয়ম নীতি কিংবা কোনো আগ্রহ আমরা বর্তমান সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি না। এরপরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অদক্ষতা। মাননীয় স্পিকার, এখানে না বললেই নয়, সেটা হচ্ছে আমি আজকে শুনতে পাচ্ছি পার্লামেন্টে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তখন আমি এখানে বসে বসে চিন্তা করছি আমি আসলে কোন বাংলাদেশে বসবাস করছি, আমি কি বাংলাদেশের বাহিরের জনশক্তি নাকি? তার কারণ আমি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার পরে সবার আগে যদি বাংলাদেশের মানুষ হয়, তাহলে আমার এলাকার মানুষরা আমার বরাদ্দ থেকে কেন বঞ্চিত হলো? তাহলে আমি কোন বাংলাদেশের মানুষ?
মাননীয় স্পিকার, আমাকে বঞ্চিত করা অর্থ হচ্ছে আমার যে জনগণ আমার উপর আস্থা রেখে আমাকে পার্লামেন্টে আসার জন্য সুযোগ করে দিয়েছে তাদেরকে বঞ্চিত করা। তাহলে দেশের মানুষ যদি সবার আগে হয়, তারা বিরোধী দলীয় যে সব সংসদ সদস্য আছে সেই এলাকার জনগণরা কেন বঞ্চিত হলো আমি বুঝতে পারলাম না। তাহলে সবার আগে বাংলাদেশ কেমন করে হয়? মাননীয় স্পিকার, আর্থিক খাতের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট চাচ্ছেন, 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ। তো সবশেষে যেটা আমি বলতে চাই যে এই অনিয়ম, এই বৈষম্যতা আমরা যার জন্য এত আন্দোলন, এত উন্মত্ত, এত পঙ্গুত্ব, তারপরে এখানে কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই, এটাও একটা বৈষম্য। সম্মানিত মাননীয় স্পিকার, বাজেটের মূল লক্ষ্য হওয়া দরকার যে আয় বৈষম্য কমানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কেবল জিডিপি বৃদ্ধির দিকে না তাকিয়ে জিডিপির সুফল সাধারণ মানুষের কাছে পকেট পর্যন্ত এবং প্লেট পর্যন্ত পৌঁছায়, সেই রূপরেখা থাকা জরুরি। প্রান্তিক জনগণ চায় পেট ভরে ভাত, চোখ ভরে ঘুম। তাই জন্য আমাদের বাজেট হওয়া